বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে আমি তোমাদের সামনে নিউটনিয়ান বলবিদ্যার প্লেলিস্টের লেকচার 3 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ঘর্ষণ বল, যেটা এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক্সের ক্ষেত্রেই দেখবা ঘর্ষণ রিলেটেড কিছু না কিছু প্রবলেম আমাদের আসে। এবং এই ঘর্ষণ রিলেটেড এই ম্যাথগুলো দেখবা একাডেমি, অ্যাডমিশন, তোমার ইঞ্জিনিয়ারিং সবগুলো জায়গাতেই দেখবা খুবই খুবই কাজে লাগে, এবং এগুলো দিয়ে অনেক ম্যাথ প্রবলেম আসে এবং অনেক থিওরিও আসে। তো আমরা যদি আজকের লেকচারটা ফুল মনোযোগ সহকারে দেখি, আশা করি থিওরি এবং ম্যাথ সব কিছুই তোমার A to Z ফুল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসো শুরু করা যাক ঘর্ষণ বল নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আসো প্রথমে আমরা একটু ঘর্ষণ বল নিয়ে একটু আলোচনা করি। দেখো যে ঘর্ষণ কাকে বলে। অর্থাৎ দেখো, ঘর্ষণ বলের ক্ষেত্রে দুইটা বস্তুর স্পর্শতলের প্রয়োজন হয়। অর্থাৎ দেখো, আমার এই একটা বস্তু, এই একটা বস্তু, তাহলে একটা বস্তুর স্পর্শতলের উপর দিয়ে যখন অপর একটা বস্তু চলতে চায় অথবা চলে, তখন বস্তুর ক্রিয়ার বিপরীতে যে বাধা বলের সৃষ্টি হয় তাকেই ঘর্ষণ বল বলে। আমি দেখো কি বললাম, কোন একটা বস্তু গতিশীল হতে চায় অথবা কি হয়, তার মানে দেখো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে যে ঘটনাটা, যে ঘর্ষণ বলের কারণে কোনো বস্তু স্থির থাকে সেটাকে আমরা কি বলি, স্থিতি ঘর্ষণ বল। এখন দেখো, কোনো বস্তু যখন গতিশীল হয় তখন তার গতির বিপরীতে যে বাধা বল সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, গতি ঘর্ষণ বল। দেখো, আমাদের যেহেতু ঘর্ষণ বল বলছি, তার মানে এই সংজ্ঞার মধ্যে আমার স্থিতি ঘর্ষণ থাকতে হবে, গতি ঘর্ষণ থাকতে হবে, আবর্ত ঘর্ষণ থাকতে হবে, প্রবাহী ঘর্ষণ থাকতে হবে। তাহলেই আমার এই ঘর্ষণ বলের সংজ্ঞাটা সঠিক। শুধু আমার গতির জন্য ভ্যালিড হলো কিন্তু স্থিতির জন্য ভ্যালিড হলো না, তখন কিন্তু এই সংজ্ঞাটা আমার জন্য সঠিক না। এই জন্য সংজ্ঞায় বলা হয়েছে যে যখন কোনো বস্তু গতিশীল হতে চায় অথবা কি হয়, তখন ক্রিয়ার বিপরীতে যে বাধা বলের সৃষ্টি হয়। ওকে, এখন আসো তাহলে আমাদের এই ঘর্ষণ বল হলো 4 প্রকার: স্থিতি ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বল, প্রবাহী ঘর্ষণ বল এবং হলো কি আবর্ত ঘর্ষণ বল। তো দেখো, প্রথমেই আমরা আলোচনা করব স্থিতি ঘর্ষণ বল। তার আগে ঘর্ষণ বলের সংজ্ঞাটা একটু তোমাদেরকে একটু লিখে দিই। দেখো, আমি আগেই লিখে রাখছি তো লেকচারটা শর্ট করার জন্য। দেখো যে যখন একটি বস্তু অপর একটি বস্তুর স্পর্শতলের উপর দিয়ে গতিশীল হতে চায় অথবা গতিশীল হয়, তখন ক্রিয়ার বিপরীতে যে বাধা বলের সৃষ্টি হয় তাকে কি বলে, ঘর্ষণ বল বলে। আর ঘর্ষণ বল হলো 4 প্রকার। তো এখন আসো প্রথমে আমরা আলোচনা করব স্থিতি ঘর্ষণ বল নিয়ে। এই স্থিতি ঘর্ষণ বলের কতগুলো যে টপিকস আছে তুমি ভাবতেও পারবা না। দেখো, এই স্থিতি ঘর্ষণ বলের এই লেকচারটা যদি তুমি দেখো, এটা সম্পর্কে তোমার একেবারে ক্লিয়ার ধারণা চলে আসবে। দেখো, আচ্ছা, তো এখন দেখো স্থিতি ঘর্ষণ বল কাকে বলে। স্থিতি ঘর্ষণ বল কাকে বলে, ওকে। দেখো, যখন কোনো একটি বস্তুর স্পর্শতলের উপর দিয়ে গতিশীল হতে চেয়েও কি করতে পারে না, গতিশীল হতে পারে না, তখন দেখো, তখন গতির চেষ্টার যে বাধা বল প্রয়োগ করে তাকে কি বলে, স্থিতি ঘর্ষণ বল বলে। আগেই বলছিলাম, যখন কোনো বস্তু চলতে চায় তখন ওই বস্তুটার চলতে চাওয়াটাকে যদি যে বাধা বল দেয়, সেটাই হলো তোমার হলো কি, স্থিতি ঘর্ষণ বল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো স্থিতি ঘর্ষণ বলের কনসেপ্টটা একটু আমরা একটু ক্লিয়ার হই। দেখো, আমরা সীমাস্থ ঘর্ষণ বলে পরে আসবো। দেখো, আচ্ছা, প্রথমে দেখো এই বস্তুটা আমার এখানে স্থির আছে। আচ্ছা, তাহলে এই বস্তুটাকে প্রথমে আমি চেষ্টা করতেছি 20 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে আমি গতিশীল করতে চাচ্ছি। আমি দেখলাম বস্তুটা গতিশীল হচ্ছে না, তার মানে বুঝতে হবে এই বস্তুটার স্থিতি ঘর্ষণ বল 20 নিউটনের থেকে কি বেশি অথবা সমান। ওকে, আসো এইবার আমরা এই 20 নিউটনের সাথে আরো কি করলাম, 10 নিউটন বল এই বস্তুটার উপরে প্রয়োগ করলাম। এখনো দেখলাম বস্তুটা গতিশীল হয় না, স্থির আছে। তার মানে আমি বলতে পারি যে এই বস্তুর স্থিতি ঘর্ষণ বল এর কত, 30 নিউটনের সমান অথবা কি বেশি। এখন আসো এইবার আমরা কি করলাম, আরো 2 নিউটন বল প্রয়োগ করলাম। এই 2 নিউটন বল প্রয়োগ করার পর দেখলাম যে বস্তুটা গতিশীল হবে হবে বলে মনে হচ্ছে। এখনো গতিশীল হয়নি, একটু বল, কিঞ্চিত বল প্রয়োগ করলে বস্তুটা কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। তার মানে দেখো তো, এই বস্তুটার কত, 32 নিউটন বল। দেখো, আমি যদি এখন এই বস্তুটার এই 32 নিউটন বলের চেয়ে আর যদি 1 নিউটন বলও বেশি প্রয়োগ করি, তাহলেই আমার এই বস্তুটা গতিশীল হয়ে যাবে। তার মানে এই 32 নিউটন বলের থেকে তুমি 0.1 নিউটন বল দিলেও বস্তুটা কি হবে, গতিশীল হবে। তার মানে এই বস্তুটার স্থির থাকার সর্বোচ্চ সীমাটা হলো কত বলতো, 32 নিউটন পর্যন্ত।
তার মানে কোনো বস্তু তার সর্বোচ্চ যে বলের জন্য কি থাকে, স্থির থাকে। তাহলে বস্তুটা তার যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলের কারণে কি থাকে, স্থির থাকে, বস্তুর ওই স্থিতি ঘর্ষণ বলকে আমরা বলবো হলো সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে এই ক্ষেত্রে আমার সীমাস্থ ঘর্ষণ বল কত বলো তো, 32 নিউটন। তাহলে 32 নিউটন পার হওয়া মাত্রই এই বস্তুটা কি হবে, গতিশীল হবে। আচ্ছা এইবার আসো দেখো তো, এই বস্তুটা গতিশীল কি তাহলে 33 নিউটন বলের কারণে হচ্ছে নাকি 1 নিউটন বলের কারণে হচ্ছে, আমাকে বলো তো। তোমরা এই ভুলটা করে থাকো যে 33 নিউটন বলের কারণে বস্তু গতিশীল হচ্ছে, না। কারণ দেখো 32 নিউটন বল পর্যন্তই বস্তু গতিশীলই হয় নাই, সে স্থির আছে। তাহলে তোমার গতিশীল হলো কয় নিউটন বলের জন্য, 1 নিউটন বলের জন্য। তাহলে দেখো, তাহলে যখন গতিশীল হলো বস্তুটা তাহলে যাচ্ছে। আচ্ছা যখন যাচ্ছে, এই যাওয়ার মুহূর্তে বা গতিশীল হওয়ার মুহূর্তে তখন এই ক্রিয়ার বিপরীতে যে বাধা বল সেটাই হলে গতিঘর্ষণ বল। তাহলে দেখো তো, গতিঘর্ষণ বল 1 নিউটনের থেকে বড় না কম? কারণ দেখো এই বস্তুটা গতিশীল হচ্ছে আমার 1 নিউটন বলের কারণে। তাহলে গতিঘর্ষণ বল যদি 1 নিউটনের থেকে বড় হইতো তাহলে এই বস্তুটা আর সামনের দিকে যেতে পারতো না। ক্লিয়ার? তার মানে যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে গতিঘর্ষণ বল 1 নিউটনের থেকে কি কম। তার মানে কি দেখো তো, আমরা কি বলতে পারি না যে স্থিতি ঘর্ষণ বল সব সময় গতিঘর্ষণ বলের থেকে বেশি হবে? কারণ স্থিতি ঘর্ষণ বলের এই লিমিটটাকে ক্রস করে কি হয়, গতিঘর্ষণ সৃষ্টি হয়। তার মানে দেখো এখানে কত, 32 নিউটনের পর 0.1 নিউটনের জন্য বস্তুটা গতিশীল হইতো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখন আসি, আমরা তাহলে এখানে বলতে পারি যে স্থিতি ঘর্ষণ বল সর্বদা গতিঘর্ষণ বলের থেকে বড় হয়। এটা তোমাদের বারবার দেখবে এমসিকিউ আসবে, তোমরা বারবার ভুল করো। কারণ এই যে তোমার ধরো গতি ঘর্ষণ বল, তাহলে এত জোরে গতিশীল, তাহলে মনে হয় তোমার হলে কি গতি ঘর্ষণ বল বড় হবে। অ্যাকচুয়ালি গতি ঘর্ষণ বল ডিপেন্ড করে আমাদের এই যে মেঝের উপরে, এই বস্তুর মেঝের উপরে। আর স্থিতি ঘর্ষণ বল ডিপেন্ড করে বস্তুর কি ভরের উপরে। দেখবা বস্তুর ভর যত বেশি হবে তার স্থিতি ঘর্ষণ বল তত বেশি হবে। আর এই মেঝের খাস কাটা বা অমসৃণ যত বেশি হবে তার গতি ঘর্ষণ বল তত বেশি হবে। তাহলে কোনো একটা রাস্তা বা কোনো একটা মেঝের গতি ঘর্ষণ বল যদি আমাকে বলে যে 0.2 নিউটন বা 5 নিউটন বা 3 নিউটন, তাহলে এইটা এই সমস্ত রাস্তার জন্য ধ্রুবক। তোমার বস্তুর গাড়ি যত জোরেই যাক না কেন, তোমার গতি ঘর্ষণ বল কিন্তু কি হবে না, বাড়বে না। কেন বাড়বে না? কারণ দেখো রাস্তা তো সমান হারে মসৃণ, এই মসৃণতা তো চেঞ্জ হচ্ছে না, বা তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ ওই রাস্তাটার কি একই লেভেলের। তার মানে তোমার এই গতি ঘর্ষণ বল থাকে কোথায়, এই যে রাস্তার ইয়াতে মেঝেতে। তাহলে তুমি গাড়ি যত জোরেই নিয়ে যাও না কেন, তাহলে গতি ঘর্ষণ বল কি তোমার চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। হ্যাঁ চেঞ্জ হবে কখন, যদি তোমার গাড়ির চাকার কি হয়, প্রস্থ বেড়ে যায়। দেখো যত জায়গা বেশি হবে তখন তত বেশি জায়গা জুড়ে সে ঘর্ষণ বল প্রয়োগ করবে, তখন হবে। কিন্তু নর্মালি তোমার ওই নির্দিষ্ট চাকার গাড়ির উপরে এই গতি ঘর্ষণ বল আর এই রাস্তায় যত জোরেই তুমি গাড়ি চালাও না কেন সেটা আর বাড়বে না। তার মানে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট রাস্তায় একটা নির্দিষ্ট গাড়ির জন্য গতি ঘর্ষণ বল নির্দিষ্ট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে আর স্থিতি ঘর্ষণ বল তাহলে কি হয়, কম বেশি হয় কিভাবে, তার ভরের কারণে। ভর যত বেশি হবে তার স্থিতি ঘর্ষণ বল তত বেড়ে যাবে। ওকে, এখন আসি দেখো সীমাস্থ ঘর্ষণ বল। একটু আগে আমরা বললাম তাহলে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মান সেটাকে আমরা কি বলতে পারি, সীমাস্থ ঘর্ষণ বল। বাস আসো দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার সর্বোচ্চ যে মানের জন্য বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে সীমাস্থ ঘর্ষণ বলে। একটু আগে আমরা বলছিলাম যে 32 নিউটন বলের জন্য বস্তুটা গতিশীল হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু এখনো গতিশীল হয় নাই। তাহলে 32 নিউটনটাই হবে আমার হলো সীমাস্থ ঘর্ষণ বল। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আসো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো দেখো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা দেওয়ার আগে আমরা একটু এই সূত্রটা একটু আমরা লিখে রাখবো। কেন লিখে রাখবো বলো তো? কারণ দেখো অঙ্কের জন্য আমাদের এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ রাখতেই হবে। তাহলে দেখো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হলো স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকেই কি বলে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন আসো দেখো, তাহলে আমাদের এই সূত্রটা আমাদের ম্যাথের জন্য মনে রাখতেই হবে। তাহলে আমরা সূত্র থেকে সংজ্ঞা দিব, সংজ্ঞা থেকে সূত্রতে আর যাবো না। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারি যে দেখো স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকেই কি বলে,
স্থিতিঘর্ষণ গুণাঙ্ক। এখন আসো আমাদের এই অভিলম্ব প্রতিক্রিয়া বল সম্পর্কে আমাদের কিছু জানার আছে বা শেখার আছে। তো দেখো এই অভিলম্ব প্রতিক্রিয়া বল আনত তল বরাবরও হইতে পারে, আবার হলো উলম্ব তল বরাবরও হইতে পারে। আনত তল অথবা কি আনুভূমিক তল, এই দুইভাবেই আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখো আনুভূমিক তল বরাবর আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বল কি হবে সেটা শিখবো। ওকে, আসো তাহলে আমি কিন্তু সংজ্ঞাটা বলে দিচ্ছি মুখে মুখে, তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, এইবার দেখো আমাদের এই যে একটা বস্তু আছে, দেখো এই বস্তুর ওজন বল সবসময় কি করবে দেখো তো, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। ওকে, আমরা জানি প্রত্যেকটা বস্তুর ওজন বল যে অবস্থায় থাকুক না কেন তার ওজন বলটা কি করে, খাড়া নিচের দিকে ক্রিয়া করে। ওকে, আসো দেখো যখন এই বস্তুটার ওজন বল খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে, ঠিক তখন দেখো এই মেঝেটা একে ঠিক এই তলের সাথে লম্ব করে উপরের দিকে বল প্রয়োগ করতেছে। এই যে এটাকে বলা হলো অভিলম্ব প্রতিক্রিয়া বল, অর্থাৎ তলের সাথে লম্ব বরাবর যে বল প্রতিক্রিয়া করে সেটাকে আমরা কি বলবো, অভিলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা আর ইকুয়াল টু এমজি লিখতে পারি, তাহলে আর ইকুয়াল টু আমরা এমজি লিখতে পারি। ক্লিয়ার? বাস, এটা গেল আমার কি বলতো আনুভূমিক তলে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এইবার আমরা যাব হলো আনত তলে অভিলম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা দেখো, আনত তলে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আমাদের এই অধ্যায়ের অনেক জায়গাতেই লাগবে। ওকে, এখন আসো আমরা আনত তলে অভিলম্ব প্রতিক্রিয়া বল বের করব। তাহলে প্রথমে আগে আমরা দেখো একটা আনত তল আমরা একটু নিয়ে নেই। দেখো আমাদের এইটা একটা আনত তল। ওকে, তাহলে আমরা একটা আনত তল কল্পনা করে নিলাম। দেখো একটু সোজা করে নেই। আচ্ছা, তাহলে এই আনত তলের উপরে আমরা যদি একটা বস্তু রাখি, দেখো আমরা আগে আনত তলের উপরে একটা বস্তু রেখে দিই। আচ্ছা, প্রথমে দেখো আনত তলের উপরে আমরা একটা বস্তু রাখলাম। দেখো তো আমার তল কোনটা বলো তো, এই যে এটা হলো তল, আনত তল। আর আগেরটা কি ছিল আমাদেরকে আনুভূমিক প্লেন তল। ওকে, আচ্ছা এইবার দেখো এই আনত তলের এই বস্তুর যে ওজন সেটাও কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে লম্বভাবে। দেখো এই আনত তলের যে বল, দেখো এটা খাড়া নিচের দিকে আর ওজন বল ক্রিয়া করবে। তাহলে ওজন বল কি বলতো, এমজি, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। আচ্ছা এইবার দেখো এই তলটা দেখো তো এর সাথে একটা তির্যক কোণ করছে না, দেখো তো তার সাথে একটা তির্যক কোণ করছে না। আচ্ছা, কোন ভেক্টরের দুটা করে অংশ থাকে, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। তো দেখো তাহলে এই আনত তলটা যদি আমার এক্স অক্ষ হয়, দেখো এই আনত তলটা আমার কি এক্স অক্ষ। ওকে, আগের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে আসি। দেখো এটা আমাদের কি ছিল, দেখো তো আনুভূমিক তল। আগেরটার ক্ষেত্রে এটা আমাদের আনুভূমিক তল ছিল। আচ্ছা আমি আগের পেজে চলে যাই। দেখো এই ক্ষেত্রে আমরা আসি। দেখো এই যে ওজন বল এমজি তোমরা যেটা দেখতে পাচ্ছ না, এই এমজিরও কিন্তু দুইটা উপাংশ আছে, একটা আনুভূমিক বরাবর আরেকটা হলো কি উলম্ব বরাবর। ওকে, এখন আসো দেখো, দেখো আমরা যদি এই এমজি বরাবর, এই এমজি বরাবর আমরা যদি কোণটাকে যদি কি ধরি, থিটা ধরি, তাহলে এমজির সাথে এই যে দেখো তো আমাদের এই অক্ষ যেটা, এই অক্ষ এটা এক্স ধরো ওয়াই ধরো তোমার ইচ্ছা, তুমি তোমার মতো করে ধরতে পারবা, সমস্যা নাই। তাহলে দেখো তো এইটা যদি আমরা কি ধরি, থিটা ধরি, এই থিটাটা এমজির সাথে কোণ কত বলো তো, 0 ডিগ্রি। তার মানে তাহলে এই বরাবর যেদিকে তোমার থিটা থাকে সেই বরাবর হলো কস, আর থিটার বাহিরে যেটা থাকে সেটা হলো কি সাইন। তাহলে এখন আসো তো দেখো তো, তাহলে আমরা যদি এই বরাবর অক্ষ ধরি, তাহলে এর মধ্যে এমজির সাথে এই অক্ষের কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এই বরাবর আমাদের যেটা আসবে এমজি কস 0 ডিগ্রি। দেখো এমজি কস 0, কস 0 মান কত, এমজি 1। তাহলে কি থাকলো বলো তো, এমজি। এখন আসো এই এমজি এর তাহলে এই অক্ষ বরাবর কি হবে, দেখো তাহলে আমরা বলছি থিটার বাহিরে যেটা থাকে সেটা হলো সাইন, তাহলে এমজি সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 মান কত, 0, তাহলে এদিকে 0। ওকে, তার মানে আমাদের দেখো এই অক্ষ বরাবর আমরা কি পাইলাম, ওজন বলের যে মান
যে অংশ সেটা পাইলাম, সেটা কি টোটাল এমজি পাইলাম। আর এই দিক বরাবর যেটা, সেই এমজির যে উপাংশের যে মানটা সেটা কি হয়ে গেল 0। তোমরা ভেক্টরে পড়ে আসছো। এখন আসো, তুমি যদি বলো যে না স্যার আমি হলো এই দিক বরাবর কি করব, 0 ডিগ্রি ধরবো, এই দিক বরাবর আমি এক্স অক্ষ ধরবো, ওকে, কোনো সমস্যা নাই। এখন আসো দেখো, আমরা তাহলে দেখো এই দিক বরাবর আমরা এক্স অক্ষ ধরলাম, ক্লিয়ার? আচ্ছা, এই দিক বরাবর যদি আমরা এক্স অক্ষ ধরি, দেখো তাহলে এটা কি ওজন বল না, বলো তো, এটা কি বল ভেক্টর? তাহলে এই বল ভেক্টরের দেখো তো এই দিকে এই কোণটা কত বলো তো, বল ভেক্টরের দেখো এটা এমজি, এমজির সাথে আর কোণ হলো কত, 90 ডিগ্রি, তাই কি না? আচ্ছা, তাহলে যদি 90 ডিগ্রি হয় দেখো তো, তাহলে আমার এখানে থিটা কত বলো তো, 90। তাহলে যে বলের সাথে আমার কোণ হলো কত, 90। তাহলে তাহলে এই এক্স অক্ষের সাথে তুমি থিটা ধরো না 90 বলো তো, বাস এক্স অক্ষের সাথে যদি তুমি থিটা 90 ধরো, তাহলে আমার এই এক্স অক্ষ বরাবর এমজির যে অংশ হবে সেটা হবে হলো এমজি কস 90। আর উলম্ব বরাবর তাহলে কি আসবে, থিটার বিপরীতে কি এমজি সাইন 90। বাস, তাহলে এমজি কস 90 ইকুয়াল টু 0, এমজি সাইন 90 ইকুয়াল টু হলো এমজি। তাহলে সাইন 90 মানে হলো 1। দেখো তো, যেভাবেই তুমি যাও না কেন আমার প্রতি ক্ষেত্রে আমার এই কি থাকতেছে, বলের উপাংশ এমজি থাকতেছে। বুঝতে পারছো? এই জন্য আমাদের দেখো এই আর ইকুয়াল টু সরাসরি এমজি হয়ে যায়, কারণ প্রতি ক্ষেত্রেই ভেক্টর রাশির দুটা করে উপাংশ থাকে। ওকে, এখন আসে আমরা দেখো আনত তলের ক্ষেত্রে। বাস, তাহলে দেখো ওইখানে কিন্তু আমরা কি দুটা উপাংশ পাইছি, তাহলে এখানেও আমরা এই এমজি এর কয়টা উপাংশ পাবো, দুইটা উপাংশ পাবো, একটা আনুভূমিক বরাবর, একটা কি উলম্ব বরাবর। ওইখানে বস্তুটা দেখো আনুভূমিক তল বরাবর ছিল, এইখানে এই তলটা কি হয়ে গেছে দেখো তো, আমার এই তলটাই আমরা কি করছি এখানে দেখো, বাস এই তলটাকে আমরা আনত তল বানাই ফেললাম। তাহলে দেখো তো আমরা এই আনুভূমিক তলটাই আমার কি এই তল কিনা বলো তো। এইবার এই তলটা দেখো এক্স এইখানে ভূমির সাথে একটা কোণ করে আছে, এবং এই এমজি দেখো এই তলের সাথে কিন্তু আর আগের মতো 90 ডিগ্রিতে নাই, অন্য একটা কোণে আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, তাহলে এখন আমরা যদি ধরি এই ভূমির সাথে এই যে তোমার যে তলটা ছিল সেই তলটা থিটা ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এটা থিটা ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে, এবং এমজি দেখো এটা আমাদের আনুভূমিক এমজির জন্য, কারণ যে তল সে তল বরাবর সেটাকে আমরা কি ধরি আনুভূমিক, আবার এই বরাবর যেটাকে উলম্ব। আরেকটা কথা তুমি বলতে পারো, যার সাথে থিটা থাকে সেটা হয় আসলে আনুভূমিক, আর থিটার বাহিরে যেটা থাকে সেটা হলো উলম্ব। এখন আসো আমরা আসলে কোনটাকে থিটা ধরবো তার উপরে ডিপেন্ড করে আমরা বলবো যে কোনটা আনুভূমিক আর কোনটা হলো কি উলম্ব। ওকে, এখন আসে আমরা আগে দেখি যে থিটা আমরা আসলে কোনটাকে ধরবো। ওকে, 90 ডিগ্রিতে আঁকাবা, বাস। এখন আমরা জানি না যে কোনটা থিটা, দেখো এই থিটা আর এই কোণ সেম, এই থিটা আর এটা কি সেম। এন্ড কিভাবে বুঝলাম, মুখস্থ না, দেখো কিভাবে আমরা বুঝি তাইলে, ধরো সাপোজ তোমাদের এই কোণটা 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় দেখো তো এই কোণটা তোমাদের 60 ডিগ্রি কিনা, এইটা হলো 60 ডিগ্রি, বাস। তাহলে এখন দেখো তো আমাদের এই বাহুটা আর এই বাহুটা দুটো সেম কিনা, দেখো তো উলম্ব দুটাই কিন্তু দুটাই সেম, আবার এই বাহুটা আর এই বাহুটা দুটাই সেম কিনা দেখো তো সমান্তরাল, বাস। তাহলে আমরা কি দেখো তো এই কোণটাকে 60 ডিগ্রি বলতে পারি, এটা কিন্তু আমাদের 60 ডিগ্রি, বাস। তাহলে টোটালটা যেহেতু 90 থেকে তুমি 60 বাদ দাও তাহলে কত পাও 30, এটা কি 30, এটা 30। তার মানে এই থিটা আর এইটা এই কোণ আমাদের কি সমান, বাস। তাহলে আমরা এটাকে থিটা বলতে পারি, বাস। আমি 30 ডিগ্রিটা কাটায় দাও, আমি যেটা বুঝাইতে চাইছি বোঝানোর জন্য লিখছিলাম আসলে। ওকে, এখন আসে তাহলে আমাদের যেহেতু থিটা যেদিকে থিটা থাকে সেটাকে আমরা কি বলি বলতো, ভূমি ধরি। তাহলে আমাদের এই বরাবর হলো এমজি কস থিটা, আর থিটার বাহিরে যেটা সেটা হলো সাইন থিটা, এমজি সাইন থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে,
এখন আসো, আমরা বলছিলাম অভিলম্ব প্রতিক্রিয়া বল সেইটাই যেটা কি বলতো তলের সাথে কি থাকবে, লম্বভাবে ঠিক তলের বিপরীতে 90 ডিগ্রি কোণে প্রতিক্রিয়া করবে, সেটা হলো অভিলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে এখন আসো আমাদের দেখো, তাহলে এইবার আমাদের তল হলো এইটা, তাহলে এই তলের সাথে দেখো এই দিক বরাবর 90 ডিগ্রি কোণের যে বলটা প্রয়োগ করতেছে এটা হলো আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে আনত তলের ক্ষেত্রে দেখো তো আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বলের মান কত, আর ইকুয়াল টু হলো mg cos থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো এই হলো আমাদের আনত তলে অভিলম্ব প্রতিক্রিয়া বল। আসলে এটা তো করবোটা কি, এখন আসো, তাহলে কোনো বস্তু যখন আনত তলে এইখানে থাকবে তখন এই ক্ষেত্রে আমাদের সূত্র যদি আমরা স্থিতি ঘর্ষণ বলের গুণাঙ্কের মান তোমাকে দেওয়া আছে, কিন্তু তোমার অঙ্ক করার জন্য লাগবে হলো স্থিতি ঘর্ষণ বলের মান, তখন তুমি স্থিতি ঘর্ষণ বল কিভাবে বের করবা দেখো। তখন এই ক্ষেত্রে আমাদের দেখো এফ এস ইকুয়াল টু মিউ এস আর, এইবার আর ইকুয়াল টু আর এম জি নয়, আর ইকুয়াল টু কোনটা, এইটা এম জি কস থিটা। এইভাবে এই সমীকরণ থেকে আমরা এফ এস এর মানটা বের করে নিয়ে অঙ্ক করে ফেলবো। আশা করি বুঝতে পারছো। ওকে, এইবার আমরা আসব ঘর্ষণ কোণ কাকে বলে। আচ্ছা, তাহলে আমরা ঘর্ষণ কোণের ক্ষেত্রে এইখানে প্রথমে আগে আমরা এই তোমার আনুভূমিক তলের ক্ষেত্রে ফিরে যাব। দেখো এখানেও আমাদের ঘর্ষণ কোণ সৃষ্টি হয়, আবার আনত তলের ক্ষেত্রে সেখানেও একটা কোণ থাকে, সেটাকে আমরা নিশ্চল কোণ বা নতিকোণ বলে থাকি। ওকে, প্রথমে এখন আসি আমরা দেখো ঘর্ষণ কোণের ক্ষেত্রে। তাহলে ঘর্ষণ কোণ কাকে বলে দেখো, আচ্ছা এখন দেখো এই বস্তুটা যখন তোমার চলতে থাকে, ধর স্থির আছে, সাপোজ চলতে না তো স্থির আছে, তাহলে স্থির আছে কার জন্য বলো তো, স্থিতি ঘর্ষণ বলের জন্য। আচ্ছা, তাহলে এখন দেখো বস্তুটা যদি আমি বল প্রয়োগ করতেছি এই দিকে, দেখো আমি বল প্রয়োগ করতেছি এই দিকে, তখন এই বস্তুর স্থিতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ওই দিকে নাকি উল্টা দিকে, ঠিক এই দিকে। ওকে, তাহলে এখন দেখো আমার স্থিতি ঘর্ষণ বল তখন কাজ করবে আমার দেখো ঠিক এই দিক বরাবর। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমরা এফ এস ধরলাম, বাস। তাহলে এটা আমাদের স্থিতি ঘর্ষণ বল, আর এটা হলো কি আমরা বলতো অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে আমরা ভেক্টরে শিখে আসছি যে যখনই দুটা বল কোনো একটা বিন্দুতে ক্রিয়া করে একসাথে, তখন সেইখানে একটা যে বলটা আমরা পাই সেটা কি লব্ধি বল পাই। ওকে, তাহলে এইখানে আমাদের একটা লব্ধি বল সৃষ্টি হবে। এখন আসে আমরা দেখো সেই লব্ধি বলটা কি, তার মানে তখন এই দিক বরাবর এখন আমাদের একটা লব্ধি বল সৃষ্টি হবে। ওকে, এই লব্ধি বলটাকে আমরা এস ধরলাম, তুমি চাইলে ভেক্টর চিহ্ন ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে আমাদের ঘর্ষণ কোণের সংজ্ঞাটা তাইলে কি হবে এখন দেখো, আচ্ছা এটা থাকুক, আমি নিচে লিখি। দেখো ঘর্ষণ কোণ, আচ্ছা খুবই সহজ একটা সংজ্ঞা, তোমরা যদি কনসেপ্টটা মনে রাখতে পারো বা বুঝতে পারো তাহলে খুব সহজে সংজ্ঞাটা তোমরা লিখতে পারবে। আচ্ছা, এই ঘর্ষণ কোণকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি অভিলম্ব প্রতিক্রিয়া বলের সহিত যে কোণ উৎপন্ন করে তাকে স্থিতি ঘর্ষণ কোণ বলে। মুখস্থ করতে হবে। আর দেখো স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি অভিলম্ব প্রতিক্রিয়া বলের সহিত যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো, ঘর্ষণ কোণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে ঘর্ষণ কোণের সংজ্ঞাটা আমরা লিখলাম না। তো এখন দেখো তো এইখানে আমাদের একটা সূত্র প্রমাণ করতে হয় যে এই ঘর্ষণ কোণ ট্যান ল্যামডা ইকুয়াল টু হলো মিউ এস, এইটা আমাদের সূত্র আছে। তো দেখো এটা কিভাবে আসে, আসলে দেখো তো আমরা একটু আগেই শিখছিলাম যার সাথে কোণ থাকে সেটা হয় হলো কি ভূমি। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি যে এস যেহেতু একটা ভেক্টর, এস একটা কি লব্ধি ভেক্টর হলো, সে তো একটা ভেক্টর। আচ্ছা, সেই ভেক্টরটা আমার এই আর এর সাথে কোণ করছে কত, ল্যামডা। তাহলে এই এস এর এই কোণের জন্য এই আর এই বরাবর যে রেখাটা এটাই হবে আমার কি বলতো আনুভূমিক রেখা, বাস। তাহলে আমরা জানি এক্স অক্ষের দিকে আমাদের এটা হবে হলো এস কজ
ল্যামডা, আর এই দিকে হবে হলো এস সাইন ল্যামডা। তোমরা এইটুকু বুঝলে কিনা আমাকে বলো। ওকে, বাস। তাহলে কিন্তু এফ এস ইকুয়াল টু এস সাইন ল্যামডা, আর ইকুয়াল টু এস কস ল্যামডা, এটা এখন আমরা লিখতে পারি। দেখো তাহলে এখন আসো, তাহলে অতএব এফ এস ইকুয়াল টু হলো এস সাইন ল্যামডা, এক নম্বর সমীকরণ দাও। তোমার আর ইকুয়াল টু হলো এস কজ ল্যামডা, আরেকটা সমীকরণ দাও। বাস। দেখো তো আমরা এই যে প্রথম সমীকরণে কি পাইছি, মিউ এস ইকুয়াল টু এফ এস ভাগ আর। দেখো তো এফ এস এর মানও পাইছি, আমি আর এর মানও পাইছি। আচ্ছা, তাহলে এখন আসো, আমরা জানি মিউ এস ইকুয়াল টু হলো এফ এস ভাগ হলো আর। তাহলে এফ এস এর মান হলো এস সাইন ল্যামডা ভাগ এস কস ল্যামডা, এস এস কেটে যায়, তাহলে দেখো তো টেন ল্যামডা। বাস। তাহলে অতএব টেন ল্যামডা ইকুয়াল টু হলো মিউ এস। তাহলে দেখো তো আমরা কি এখান থেকে বলতে পারি গতি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই ঘর্ষণ কোণের ট্যানজেন্ট মান। তাহলে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট মানকেই কি বলে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা যায়। ক্লিয়ার? তাহলে যদি কখনো ঘর্ষণ কোণের মান দেওয়া থাকে আর মিউ এস এর মান দেওয়া না থাকে, তাহলে সরাসরি লিখতে পারবা মিউ এস ইকুয়াল টু ট্যান কত, তাহলে তুমি সেখানে মিউ এস এর মান পেয়ে যাবা। আরেকটা কনসেপ্ট একটু আমরা ক্লিয়ার হয়ে নেব। দেখো এইখানে আমাদের যে ঘটনাটা দেখো, এই যে আর, তাহলে আর ইকুয়াল টু এস কস ল্যামডা, এফ এস ইকুয়াল টু এস সাইন ল্যামডা, অলরেডি আমরা কিন্তু এটা শিখে গেছি। ওকে, তাহলে এখন আসে আমরা দেখো এই মানটা আমরা একটু লিখবো এখানে। দেখো তাহলে এখানে আমরা চিত্র থেকে পাই, চিত্র মতে লিখতে পারো, চিত্র মতে। তাহলে এফ এস ইকুয়াল টু এস সাইন ল্যামডা, তাহলে এফ এস স্কোয়ার ইকুয়াল টু হলো এস স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা, এক নম্বর সমীকরণ দাও। এবং আর ইকুয়াল টু এস কজ ল্যামডা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা, এটা দুই নম্বর সমীকরণ দাও। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা সমীকরণ যদি প্রমাণ করতে চাই, দেখো আমরা 1 আর 2 নং সমীকরণ যোগ করব। দেখো আমরা 1 নং সমীকরণ এবং হলো কি 2 নং সমীকরণ যোগ করে পাই। তোমরা একটু পুরোটা লিখবা যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, এভাবে লিখবা। ওকে, তাহলে এখন দেখো এফ এস স্কোয়ার প্লাস হলো আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো তাহলে আমরা লিখতে পারি এস স্কোয়ার একবারে কমন নিয়ে নিলাম, কস স্কোয়ার ল্যামডা প্লাস সাইন স্কোয়ার ল্যামডা, তো এটা ইকুয়াল টু 1 লেখা যায়। দেখো তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে এফ এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু দেখো এস স্কোয়ার, আমরা কিন্তু এটা লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের এই এফ এস এর কিন্তু আমরা একটা মান জানি। কি মান জানি আমরা? দেখো তো এফ এস ইকুয়াল টু হলো মিউ এস আর, তাহলে এখানে স্কোয়ার আছে যেহেতু মিউ এস স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হলো এস স্কোয়ার। তাহলে দেখো তো তুমি যদি আর স্কোয়ারটাকে কমন নাও, তাহলে মিউ এস স্কোয়ার প্লাস হলো 1 ইকুয়াল টু হলো এস স্কোয়ার। এসটা কি আমাদের বলো তো? আর এবং হলো এফ এস এর লব্ধি। তাহলে অতএব এস ইকুয়াল টু, তাহলে রুট করলে আর থেকে যায়, তাহলে মিউ এস স্কোয়ার প্লাস হলো 1, বাস এখানে আর স্কোয়ার উঠে যায়, তোমরা এইগুলা বা দিয়ে দিতে পারো। বাস, তাহলে দেখো আমাদের এই যে মিউ এস এর সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বল এবং এই অভিলম্ব প্রতিক্রিয়া এবং স্থিতি ঘর্ষণ বলের লব্ধির একটা কি আছে, সম্পর্ক আছে। এটা দিয়েও আমাদের অনেক সময় এমসিকিউ ম্যাথ আসে, সিকিউ এর গ নাম্বারের ম্যাথও আসে। তো আশা করি তোমাদের এইটুকু যদি জানা থাকে, এই রিলেটেড তোমাদের অ্যাডমিশন বলো আর একাডেমিতে বলো, যে টাইপের কোশ্চেন করুক না কেন, তোমরা আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। এইবার আসে আমার আনত তলের ক্ষেত্রে। এখন দেখো এইখানে ওইখানে আমরা কি দেখো আনুভূমিক বরাবর যেটা শিখে আসলাম ওটা কি বলতো, ঘর্ষণ কোণ। এইবার আনত তল বরাবর আমরা এই যে এই একটা কোণ আছে আমরা জানি, বলো তাই কিনা, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণটাকে বলা হয় হলো নিশ্চল কোণ। এটা হলো নিশ্চল কোণ। আচ্ছা, তাহলে এই নিশ্চল কোণটা আমরা কখন বলবো? আচ্ছা, সেটা একটু আমরা একটু শিখি। দেখো দেখো একটা বস্তুর
এই একটা আমার আনত তল, আমি একটা বড় করে নেওয়ার কারণ আছে। দেখো আমরা যদি তুমি দেখো এইটাকে আস্তে আস্তে ভাবে নিচে নামাও, মনে করো এই অবস্থায় ছিল, প্রথমে আমাদের এটা এই অবস্থায় ছিল। আচ্ছা, এইখানে আমরা একটা বস্তু রাখলাম, এই অবস্থায় একটা বস্তু এখানে রেখে দিলাম। প্রথমে বস্তুটা ভূমিতেই ছিল। আচ্ছা, আর একটু সহজ করে নেই, বস্তুটা এখানে না নিয়ে আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে নিচ্ছি, কারণ আছে দেখো। বাস, এইবার আমরা যদি এই তলটাকে যত উপরে তুলবো তত দেখো থিটা কিন্তু বড় হতে শুরু করবে। আচ্ছা, হতে 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 এমন একটা অবস্থায় আসবে, এই থিটার মান এমন একটা মান হবে যে মানের জন্য এই বস্তুটা এখান থেকে গতিশীল হওয়ার উপক্রম হবে। গতিশীল হবে না কিন্তু, গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে এই যে কোণের জন্য এই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে, ওই অবস্থায় দেখো এইখানে একটা আমরা ওজন বলের একটা অংশ পাবো। তাহলে এই কোণের জন্য, এই যে এই কোণের জন্য কোনো বস্তু তার ওজন বলের যে অংশের মানের জন্য এটা কি হবে, গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে দেখো এই যে এই কোণের একটা নির্দিষ্ট কোণের জন্য, তাহলে এখানে দেখো এই ওজন বলের কি হবে, উপাংশের একটা মান পাবা, যে মানের কারণে এই বস্তুটা কি হবে, গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে তখন এই যে আনত তলের এই যে কোণ, এই কোণটাকে তখন আমরা বলবো হলো নতিকোণ। তাহলে সব কোণই কিন্তু কি না, নিশ্চল কোণ না। তাহলে নিশ্চল কোণ হলো সেইটাই যে কোণের জন্য এই বস্তুটা এই তল বরাবর এই ওজন বলের একটা অংশের মান দিয়ে গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে সেই ক্ষেত্রে ওই কোণটাকে আমরা বলবো হলো নিশ্চল কোণ। এখন আসো আমরা সেই নিশ্চল কোণ সম্পর্কে একটু আলোচনা করব। ওকে, আমরা এইটুকু তো জানি। দেখো তাহলে এখন আমরা দেখো এই যে এইটা নেওয়ার কারণ হলো এই যে এখন আস্তে 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 আমি তুলতেছি। দেখো তাহলে তুলতে 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 দেখলাম যে এই পর্যায়ে যখন আমরা আসলাম তখন দেখলাম যে এই বস্তুটা গতিশীল হবে বলে মনে হচ্ছে। তখন এই বস্তু এখানে একটা কোণ করলো না, দেখো তো এইখানে একটা আমাদের কোণ করলো, সেই কোণটা হলো আমাদের এই থিটা, এই যে এই থিটা। তাহলে এই থিটার এই থিটা একই, এটাকে আমি এইভাবে এখানে রিপ্লেস করলাম। দেখো এখন আমরা দেখব যে এই থিটার কারণে এই এমজি এর ওজন বলের এই আনুভূমিক বরাবর দেখো একটা আমরা ওজন বলের মান পাইছি, যে ওজন বলের কারণে এই বস্তুটা এখন গতিশীল হবে মনে হচ্ছে, এখনো গতিশীল হয় নাই। তাহলে বস্তুর এই মানে এই তোমার এই আনত তলের এই কোণটাকে আমরা কি বলবো, নিশ্চল কোণ। ক্লিয়ার? ওকে, এখন আসি আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে আমরা উপরের এই ছবিটা একটু মিশিয়ে দেই, আশা করি এইটুকু বুঝতে পারার কথা। আচ্ছা, এখন দেখো তো এই বস্তুটা কিন্তু গতিশীল হওয়ার উপক্রম হবে, তার মানে দেখো তো এইটা কার সমান হবে বলো তো, এইটা হবে হলো আমাদের স্থিতি ঘর্ষণ বল বা সীমাস্থ ঘর্ষণ বল আমরা বলতে পারি। দেখো এফএস, তাহলে কি তুমি এখানে বলতে পারো যে এফএস ইকুয়াল টু এমজি সাইন থিটা আর এমজি কস থিটা ইকুয়াল টু আর? আমরা কিন্তু সহজে এটা বলতে পারি। ওকে, এখন আসো তাহলে এফএস, অতএব এফএস ইকুয়াল টু হলো এমজি সাইন থিটা, এক নম্বর সমীকরণ দিলাম, এবং আর ইকুয়াল টু হলো এমজি কস থিটা। দেখো তো আমাদের এই যে এমজির কস থিটার যে থিটা, এটা আসলে কি কোণ বলো তো, এটা হলো নিশ্চল কোণ। এখানেও এই থিটার এই কোণও কি নিশ্চল কোণ, এই কোণও কি নিশ্চল কোণ। তাহলে আমরা যদি এই থিটার মানটা বের করতে পারি তাহলে এই থিটাটাই আসলে আমার কি বলতো, নিশ্চল কোণ। ওকে, তাহলে এখন আসো আমরা যদি সূত্রে এখন চলে যাই, আমরা জানি দেখো আমরা জানি মিউ এস ইকুয়াল টু তাহলে এফ এস ভাগ হলো আর, প্লাস এফ এস ইকুয়াল টু কি শিখছো, এমজি সাইন থিটা ভাগ হলো এমজি কস থিটা। দেখো তো কি ট্যান থিটা লেখা যায়, ট্যান থিটা। ওকে, তাহলে অতএব মিউ এস ইকুয়াল টু হলো ট্যান থিটা। মিউ এস ইকুয়াল টু একটু আগেই আমরা শিখে আসছি ট্যান ল্যামডা, ট্যান থিটা। বাস, তাহলে এখন আমি কি লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু থিটা। তার মানে দেখো তো আমাদের ঘর্ষণ কোণ এবং নিশ্চল কোণ দুটা কি সমান। তাহলে আমরা এইভাবে খুব সহজেই আমরা এই এমসিকিউ গুলো সলভ করতে পারবো, কারণ এত তো আর লেখা সম্ভব না। সরাসরি তুমি কি করবা, এগুলো এখন শেখা থাকবে, সরাসরি যেন তুমি বলতে পারো আসলে আমি তোমাদেরকে এটা শিখালাম আসলে আমাদের নিশ্চল কোণ আর ঘর্ষণ কোণ কিভাবে আসলে সমান হয়।
তাহলে দেখো ঘর্ষণ কোণ হয় হলো আনুভূমিক তল বরাবর, মানে যদি বস্তুটা আনুভূমিক অবস্থায় থাকে, আর নিশ্চল কোণ হয় বস্তু যখন কি হয় আনত তলে থাকে। তাহলে আনত তলের সব কোণ নিশ্চল কোণ না। যে কোণের জন্য বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয় তার আগ মুহূর্তে বস্তুটা তলের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো কি নিশ্চল কোণ। আশা করি বুঝতে পারছো। কোনো এই আনত তলের ক্ষেত্রে যদি এইখানে তোমার কোনো ঘর্ষণ না থাকে, আনত তলের ক্ষেত্রে যদি কোনো ঘর্ষণ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মিউএস এর মান কত হবে? আচ্ছা দেখো, এই ক্ষেত্রে আনত তলে ঘর্ষণ বল না থাকা মানে কি বলতো? এই আনত তলে ঘর্ষণ বল না থাকা মানে মিউএস ইকুয়াল টু হলো 0। ওকে, তাহলে এখন দেখো তো আমরা কি শিখছি? ট্যান থিটা বা ট্যান ল্যামডা যাই বলো ইকুয়াল টু কত? ট্যান থিটা বা ল্যামডা যাই বলো, এটা হলো 0 ডিগ্রি, সরি 0 ডিগ্রি না 0। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 0। তাহলে এখন দেখো তো ট্যান ইনভার্স 0-র মান কত বলো তো? ট্যান ইনভার্স মান হলো 0। তার মানে তখন যদি এখানে ঘর্ষণ না থাকে তাহলে থিটার মান কি হয়ে যাবে? 0। বুঝতে পারছো? তার মানে ঘর্ষণ না থাকলে এই বস্তুটাকে একটু খালি উপরে তোলা মাত্রই বস্তুটা কি হয়ে যাবে? গতিশীল, প্রায় 0-ই। তার মানে এই 0 অবস্থাতেও বস্তুটা কি হবে? গতিশীল হবে। ওকে, আচ্ছা এইটুকুই আমাদের এই তোমার স্থিতি ঘর্ষণ বলের যতগুলো প্রবলেম ছিল। আশা করি এইটুকু যদি তোমরা একেবারে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে লেকচারটা দেখো, আশা করি স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের যত প্রবলেম আছে তোমরা এখন সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।